হয়েছে বুঝি তো। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবার ঈদ অনেক সুন্দর কেটেছে পরিবারের সবাইকে নিয়ে। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ করছি। আর যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। ঈদ ছিল হচ্ছে ফ্রাইডে, আর এই অংশটা হচ্ছে এর আগের ফ্রাইডে। আমাদের এইখানে এত বড় একটা স্নোস্টর্ম হয়েছিল ওই দিন। একদম প্রায় ফ্রাইডে থেকে শুরু হয়ে টুইসডে পর্যন্ত ছিল। আর আমাদের ৩ দিন স্কুল বন্ধ ছিল। আমরা বাসা থেকে বের হতে পারি না, একদম ইমার্জেন্সি ছিল আমাদের সিটিতে। অবস্থা খুবই খারাপ ছিল ওই দিন। আমরা মানে আমি এখানে বসবাস করতেছি প্রায় 15 ইয়ার্সের মতো হয়ে যাচ্ছে, কিন্তু কোনো দিন আমি এত স্নো দেখি নাই। স্নো পড়ে আমাদের এখানে মাঝে মধ্যে স্নো স্টর্মও হয়, তবে এটা ছিল এরকম স্নোস্টর্ম আমার এর আগে কখনো দেখা হয় না। ঘুম থেকে উঠছি ওই দিন, ওঠার পরে দেখি মানে এত অবস্থা খারাপ, আমাদের প্রায় 30 ইঞ্চিসের মতো স্নো পড়েছিল ওই দিন। সো দরজা খুলে আমরা কোনো রকম বাইরে বের হয়েছি। এই যে মানে আমি একটু হাঁটার অবস্থা ছিল না ওই সময় আমাদের ড্রাইভওয়ে এইটা। আমি একটু হেঁটে আপনাদেরকে দেখাচ্ছিলাম মানে কি পরিমাণে স্নো যে ওইখানে ছিল। বাচ্চারা এক্সকিউজ মি, বাচ্চারা মনে হচ্ছিল যে ওরা মানে স্নোতে ডুবেই যাবে, ওইরকম একটা অবস্থা। নর্মালি দেখা যায় যে স্নোস্টর্ম ওয়ার্নিং থাকলে বা ছোটোখাটো স্নোস্টর্ম হলেও স্কুল বন্ধ করে দেয় বাচ্চাদের সেফটির জন্য। বাট এই দিন এত অবস্থা খারাপ ছিল আমাদের এখানে, বিভিন্ন ধরনের স্টোর, অফিস, আদালত সব কিছু মানডেতে ইমার্জেন্সি ছিল, সব কিছুই ক্লোজ ছিল। কারণ কীরকম একটা অবস্থা, গাড়ি নিয়ে কারো পক্ষে রাস্তায় বের হওয়া সম্ভব ছিল না। আমাদের বাসার সামনে দিয়ে কিন্তু রোড গেছে, তবে কোনটা রোড কোনটা হাইওয়ে কিছুই বোঝা যাচ্ছিল না, এত স্নো। বাচ্চাদের খুবই ফান হচ্ছিল, তারা সারাদিন স্নোর মধ্যে মানে এনজয় করেছে। আমাদের এখানে কিন্তু স্প্রিংয়ের একটা ওয়েদার শুরু হয়ে গিয়েছিল গত এক সপ্তাহ আগেও, খুব ভালো ওয়েদার ছিল, অলমোস্ট 50-র কাছাকাছি ছিল। উইন্টারের যে স্নো ছিল ড্রাইভওয়েতে বা এমনিতে গ্রাসের উপরে, ওইগুলা সব মোটামুটি মেল্ট হয়ে গিয়েছিল। দেখে মনে হচ্ছিল বা বাইরে বের হলে মনে হচ্ছিল যে একটা স্প্রিং ওয়েদার চলে আসতেছে। এর মধ্যে আবার এই স্নোস্টর্ম হয়ে সব কিছু একদম কাভার হয়ে গেছে, মনে হচ্ছে পুরা মানে আবার উইন্টারের মধ্যে আছি। এটা আমার বাসার সাইডে দিয়ে যে ডেকটা রয়েছে সেটা, এটাও পুরা একদম স্নোতে মানে কাভার হয়ে গিয়েছে। ওপর পাশ দিয়ে আমার ফার্নিচারগুলো আছে কাভার করা, ওইগুলোও মানে স্নোয়ের নিচে। এটা হচ্ছে বেকইয়ার্ড। বেকইয়ার্ডের যে পিছনে গাছগুলো রয়েছে, কালকে রাত্রে স্নোয়ের সাথে সাথে এত মানে বাতাস ছিল বাইরে, এখান থেকে গাছ ভেঙে এসে পড়েছে ড্রাইভওয়ে বেকইয়ার্ডে। পরে আবার ওইগুলো আবার স্নোতেও কাভার হয়ে গিয়েছে। তো স্নো মেল্ট হলে ওই গাছগুলো ওইখান থেকে সরাতে হবে। সবচেয়ে বেশি কষ্টের কাজ ছিল হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে ড্রাইভওয়েটা ক্লিন করার জন্য গিয়েছিলেন। আর এই ড্রাইভওয়ে যদি ক্লিন না করা হয় তাহলে এর পরের 2 দিন ছিল খুবই ফ্রিজিং টেম্পারেচার। সো গাড়ি একদম আর বের করা যাবে না গ্যারাজের ভিতর থেকে। দেখতে পারতেছেন মানে স্নো ব্লোয়ারটা মানে একদম চলতেছিল না, আমার এত স্নো, মানে এটাকে মনে হচ্ছিল যে একটা টয় স্নো ব্লোয়ার, কি পরিমাণ স্নো। এটা করতে প্রায় মনে হয় 4 ঘন্টার মতো লেগেছে। এই ড্রাইভওয়েটা ক্লিন করতে খুবই মানে বেচারা খুবই মানে কঠিন মানে পরিশ্রম করতে হয়েছে এটা ক্লিন করতে গিয়ে। এরকম স্নো আসলে আমি কোনোদিন দেখি না, এই যে স্নো ব্লোয়ার একদম মানে কাজ করতেছে না, যাচ্ছেই না, মানে খুব কষ্টে এই পুরা ড্রাইভওয়েটা ক্লিন করতে হয়েছে। এইবার ঈদে আসা যাক। এটা ছিল ঈদের আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবারে। আমাদের তো ঈদটা ছিল হচ্ছে শুক্রবারে। তো বিকালে কাজ থেকে আসার পরে ওই সময় 5-5:30টার মতো বাজে। আমি এসে প্রথমে ভাবলাম যে ঘরটা একটু ক্লিন করে ফেলি, কারণ রান্না বান্নাও করতে হবে, ঈদের কিছুই মানে রেডি করা হয় নাই। আর ঘর এমনিতে মোটামুটি ক্লিনই ছিল, তারপরেও তো মানে বাচ্চাদের ঘর সবসময় প্রতিদিনই মানে ক্লিন করতেই হয়। সো মোটামুটি একটু ক্লিনিং দিচ্ছিলাম। আর ওই দিন আসলে এত বিজি ছিল, কাজ শেষ করে আমার বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে আফটার স্কুল, সো ওইগুলা করে বাসায় আসতে আসতে প্রায় দিনই মানে আমার 5টা 6টা বেজে যায়।
তারপরে আবার ইফতারিও আছে, ইফতারির জন্য কিছু একটু রেডি করতে হবে। সাথে সাথে ওই দিন আবার যেটা ছিল আমার বাচ্চাদের স্কুলের টিচারের সাথে যে কনফারেন্স থাকে ওইটার ডেট ওই দিন ছিল। ওইটা আসলে আগেই ডেটটা করেছিলাম, আর ওই যে স্নো স্টর্মের কারণে তারা ডেটগুলো পিছিয়ে দিয়েছিল। সো ওই দিন পড়েছে এটা। সো সব কিছুই মানে একই দিনে, কালকে ঈদ, আজকে আবার সব কিছু। বাট কিছু করার নাই, এগুলার ভিতরে আসলে সারভাইভ করতে হয়। আমি এগুলা ক্লিন করে নিচ্ছিলাম, আর ক্লিনিংটা শেষ করে একটু তাড়াহুড়া করে গিয়ে ইফতারগুলো রেডি করে ফেলবো। ইফতারের আগে আগে আবার বের হয়ে যেতে হবে। কনফারেন্স মনে হয় 7টার দিকে ছিল, হ্যাঁ একটার, আরেকটা হচ্ছে 7:15 ওরকম। সো ইফতারটা রেডি করে যাই, অ্যাটলিস্ট মানে এসে ইফতার করা যাবে, কারণ যখন আসবো তখন আর হাতে টাইম থাকবে না। আর আমি যখন কনফারেন্সে ছিলাম ওই সময় ওইখানেই আসলে ইফতার হয়েছিল। সো সাথে পানি নিয়ে গিয়েছিলাম, ওইখানে ইফতার করে নিয়েছি, পরে বাসায় এসে খাওয়া দাওয়া করেছি। আর এখানে হচ্ছে একটু তেলের পিঠা তৈরি করব। আমাদের এই অঞ্চলে আমরা হচ্ছে বলি এটাকে হান্দেশ। এই তেলের পিঠা ছাড়া আসলে আমাদের ঈদ হয় না। এত মানে তাড়াহুড়া অন্যান্য রান্নাবান্না করতে হবে, তার উপরও আমার মনে হচ্ছে যে না, এই তেলের পিঠাটাও আমি করব। মানে নিজের মনকে সান্ত্বনা দিতে পারছি না। আমার আবার এই ধরনের একটা সমস্যা আছে, মানে ট্রেডিশন কিছু কিছু জিনিস আছে যেটা আমাকে মানে মেনটেন করতেই হয়। সো ছোটোবেলা থেকেই দেখতাম যে ঈদের আগের দিন এই পিঠাটা তৈরি করা হতো সবসময় আমাদের বাড়িতে। সো আমাকেও মানে এটা করতেই হবে। যাওয়ার আগে আগে আমি তেলের পিঠার যে গুলাটা তৈরি করতে হয় ওইটা তৈরি করে রেডি করে যাচ্ছিলাম। সো এসে মানে পিঠাগুলা তৈরি করে নিব। আর এটার পুরো রেসিপিটাই আমি রেকর্ড করেছি, আপনাদের সাথে শেয়ার করব পরে এক সময় কোনো এক ভিডিওতে। এখন আর ঈদের ভিডিওতে রেসিপি শেয়ার করছি না। সো এটা রেডি করে আমি রেখে গিয়েছিলাম, পরে এসে ইফতার করে প্রথমেই মানে তেলের পিঠাগুলা তৈরি করে ফেলেছিলাম। করে আমি যখন রান্না বান্না করতে গিয়েছিলাম কিচেনে, ওই সময় মনে হয় রাত 11টা বাজে। ওই সময় রান্না বান্না শুরু করেছি। রান্না বান্না করতে করতে সব কিছু শেষ করতে করতে পুরা মানে রাত 2টা বাজে। 2টার সময় শেষ হয়েছে সব কিছু। তারপরে শাওয়ার নিয়ে ঘুমাইতে গেছি যখন, তখন রাত 3টা বাজে। আবার সকালে 7টার সময় উঠে ঈদের নামাজে জয়েন করেছি। এই হচ্ছে অবস্থা। প্রতিবারই আমি ভাবি যে ঈদের আগে সব কিছু অন টাইমে শেষ করে ফেলবো, এবং পরে ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে খুব সুন্দরভাবে রেডি হয়ে নামাজে যাব বা সব কিছু করব। তবে প্ল্যান এক রকমে করি আর কাজ অন্যভাবে হয়। কোনো দিনই আমার কোনো কিছু আসলে সময় মতো শেষ হয় না। এইবার প্রথমে ভেবেছিলাম খুব বেশি একটা রান্নাবান্না করব না, শুধু বাচ্চাদের জন্য কিছু একটা তৈরি করে নিব। আপনারা যারা সবসময় আমার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই জানেন আমার এখানে নিজস্ব আত্মীয় স্বজন কেউ থাকেন না। তারপরে আমাদের এখানে বাঙালি মানুষজনও নাই যাদেরকে মানে আপনি ইনভাইট করবেন বা কিছু। একটা বাঙালি ফ্যামিলি ছিল, ওনারাও আসলে এখান থেকে চলে যাচ্ছেন। সো ওইভাবে আসলে প্ল্যান ছিল না কিছু করব। পরে যখন রান্না করে গেছি, গিয়ে দেখা যাচ্ছে যে এটা তৈরি করছি, ওইটা তৈরি করছি, এভাবে করতে করতে প্রায় রাত মানে 2টা বেজে গেছে সব কিছু শেষ করতে করতে। আমার যেটা হয়, আমার কাছে মনে হয় যে কেউ আসুক আর না আসুক, আমার ঈদটা আমার বাচ্চাদের জন্য পারফেক্ট হতে হবে। ওদেরকে আমি মানে বোঝানোর চেষ্টা করি ঈদটা আসলে কী, এটার মিনিং কী, বা আমরা কীভাবে ঈদটা সেলিব্রেট করেছি। কিছু হলেও তাদেরকে মানে মানে সেই ভাইবসটা দেওয়ার চেষ্টা করি, ওইটাই আমার মাথার মধ্যে থাকে। সেজন্য যতই কষ্ট হোক তারপরেও মানে আমি চেষ্টা করি তারা যেন বুঝতে পারে যে আজকে একটা স্পেশাল ডে বা আজকে ঈদ, সেজন্যই মানে এত কিছু করা। এর পিঠাগুলা শেষ করে আমি আবার চলে আসছি কিচেন থেকে। মেইন রান্নাবান্না এখনও শুরু করি নাই। বাচ্চাদেরকে হচ্ছে ওদেরকে খাইয়ে দিয়ে ভাবলাম ওদেরকে ঘুম পাড়িয়ে দিই, যেহেতু ওদেরকেও সকালে উঠতে হবে। সো আগে ভাগে ঘুমিয়ে যাওয়াই ভালো, এবং তাদের ঈদের দিনের জন্য শাওয়ার টাওয়ারও লাগবে, সেগুলা করিয়ে ওদেরকে বেরিয়ে দিয়ে আসছি। এখন কালকে হচ্ছে কি পরবো সেগুলো একটু বের করে নিচ্ছি। এখানে হচ্ছে এই সালোয়ার কামিজটা পরবো। এটা দেখতে অনেকটা রেড মনে হচ্ছে, পিকচার বা ভিডিও সব জায়গাতে এটার কালারটা লাল আসছে, কিন্তু নর্মালি সামনাসামনি এটা একটু ডার্ক পিঙ্ক কালার, অর্থাৎ আলতা কালার যেটাকে বলে, ওরকম একটা কালার। আমি জানি না কেন মানে ক্যামেরাতে এটা লাল মনে হচ্ছে। যাই হোক, এটা হচ্ছে আমার একটা কামিজ ছিল আগের, আমি ঈদে যে নতুন কিছু কিনেছি সেরকম না। আমার যেটা হয় বিভিন্ন সময়ে বিভিন্ন ড্রেস কিনা হয়, ওইগুলো আর পরার মতো কোনো জায়গা থাকে না। যেহেতু এখানে আমার এই ধরনের দেশীয় কাপড় চোপড় পরে যাওয়ার কোনো জায়গা নাই, সেই জন্য
দেখা যায় কাপড় কিনি আর সেগুলা মানে ক্লোজেটের মধ্যেই জমতে থাকে। তো সেইখান থেকে এটা বের করলাম। এই কামিজটা হচ্ছে সামারে নিউ ইয়র্কে আমি জামাইকা একটা স্টোর থেকে কিনেছিলাম এটা। এটার যে মানে কাজটা, নেকের মধ্যে যে কাজটা, এটা অনেক সুন্দর। আর এমনিতে কামিজটা খুবই সফট একটা লিলেনের মধ্যে, এই জন্য আমার কাছে ভালো লেগেছে, যেহেতু মানে সারাদিন পরে থাকবো সেই জন্য। আর এখানে হচ্ছে কিছু জুয়েলারি বের করেছি যেগুলা পরবো। আমার দেখা যায় এমনিতে কখনোই গোল্ড পরা হয় না, পরার আসলে সুযোগও হয় না, বাট ঈদ আসলে আমার সব সময় সব কিছু রেখে প্রথমে আমি গিয়ে গোল্ডগুলা বের করি, কারণ গোল্ড পরতে আমার ভালোই লাগে। মানে ট্রেডিশনাল যে কোনো অকেশনে আমার মাঝে মাঝে মনে হয় যে আমি গোল্ড পরবো। সো সেজন্য গোল্ডের যে জিনিসগুলো আছে সেগুলাই বের করেছিলাম। এই নেকলেসটা আমি অনেকবার পরেছি, প্রায় সময় আমার পরা হয়। খুবই লাইট ওয়েটের মধ্যে, আমার ভালো লাগে এই ডিজাইনটা। এটা অনেক আগের কিনা, আমার মনে হয় 2016-এ মনে হয় কিনেছিলাম। সো এটা হচ্ছে ইয়েলো গোল্ড এবং হোয়াইট গোল্ড দুইটাই মিক্স করা, এই জন্য আমার মানে এই টু কালার কম্বিনেশনটা ভালো লাগে। দেখা যায় যে অনেক সময় কাপড়ের মধ্যে সিলভার কাজ থাকলে বা গোল্ডের কাজ দুইটার সাথে এইটা যায়, সেজন্য এটা প্রায় সময়ই পরি। সো এটা বের করেছিলাম যে এটা আজকে পরবো। আর সাথে হচ্ছে আমি কিছু আমার চুড়ি বের করে নিয়েছি। আমার গোল্ডের মধ্যে সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে চুড়ি পরতে। দেখা যায় যে ইয়াররিংস বা গোল্ডের এই ধরনের নেকলেস সবসময় খুব বেশি পরা হয় না, তবে চুড়ি আমি যে কোনো অকেশনেই পরি। ইভেন আমি দেখা যায় যে মানে ওয়েস্টার্ন কাপড়ের সাথেও গোল্ডের চুড়ি পরতে আমার ভালো লাগে, অনেকটা ব্রেসলাইটের মতো করে। তো সব পরা হয়। আর ইদানিং গোল্ডের যে পরিমাণে মানে দাম বেড়েছে, আমার মনে হয় না আর গোল্ড মানে কিনা যাবে। সো যেগুলো আছে আগের সেগুলাই পরতে হবে। অনেকেই হয়তো ভাবতে পারেন যে ঈদ উপলক্ষে মনে হয় নতুন গোল্ডের সেট এগুলা কিনেছি। আমার আসলে এগুলা নতুন না, পুরনোগুলাই বের করে পড়তেছি। এই যে বললাম যে গোল্ডের যে প্রাইস, সেই প্রাইসে এখন আর মানে কেউ আপনাকে গোল্ড ঈদে আর গোল্ড জুয়েলারি গিফট করবে না। আর আমি ক্লোজে ডিজাইনগুলো দেখাচ্ছি। অনেক সময় গোল্ড দেখালে অনেক আপুরাই হচ্ছে কমেন্ট করেন যে ডিজাইনগুলো তারা দেখতে চান বা হয়তো তারা নিজেরা তৈরি করবেন বা কিনবেন সেই জন্য। সো ক্লোজে থাকলে আপনারা ডিজাইনটা দেখতে পারবেন কেমন, সেই জন্য। আর আমি হচ্ছে চুড়িগুলো বের করে দিয়েছি। এই চুড়িগুলা এখানে হচ্ছে আমার 6টার একটা সেট আছে, আর দুই দিকে হচ্ছে বড় যে দুইটা, ওইটা হচ্ছে আলাদা ছিল, আলাদা কিনেছিলাম। তবে কালকে ঈদের দিন বড়গুলো আর পরবো না, শুধু মাঝখানের যে 6টা রয়েছে সেগুলা পরবো। আর এই চুড়িগুলো আমি সবসময়ই পরি, যারা আমার ব্লগ দেখেন তারা হয়তো আগে অনেকবার দেখেছেন। ওইগুলোর ভিতরে দিয়ে আমি এই গোল্ডেরগুলোও পরবো। এই সেটটা আমার সব থেকে বেশি পছন্দের। এখানে হচ্ছে 6টা চুড়ি রয়েছে, সাইডেরগুলো একটু বড় আর ভিতরেরগুলো একটু চিকন, ভিতরের যে 4টা রয়েছে এটা আমি সব সময় পরি এই চুড়িগুলো। এটা আমার সব থেকে পছন্দের যে চুড়ির সেট রয়েছে সেটা। এটা এটা একটু ডিফারেন্ট, মিনা করা বলে এটাকে। গোল্ডের মধ্যে হচ্ছে নেভি ব্লু এবং এক ধরনের ক্রিম কালার, তারপরে কি বলবো আরেকটা কি একটা কালার আছে, ওইগুলা দিয়ে মিনা করা। এটা বিভিন্ন ড্রেসের সাথে বা শাড়ির সাথে খুব সুন্দর ম্যাচ করে, যেহেতু মানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার রয়েছে এখানে। আর এটা হাতে অনেক ভালো লাগে। সো এবার আমি হচ্ছে এটা এবং সলিড গোল্ডের যেগুলো ওইগুলা দুইটাকে একসাথে মিক্স করে পরবো। আর আমার ড্রেসের মধ্যে নেকে অনেকটা ব্লুর মতো একটা কাজ রয়েছে, সো এটার সাথে ম্যাচ করবে। এটা হচ্ছে ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে বাইরে বের হয়ে গিয়েছি, নামাজ পড়তে যাচ্ছি। আমাদের এইখানে কিছু মুসলমান কমিউনিটি রয়েছেন, তারা হচ্ছে ধরেন পাকিস্তানি, আফগানিস্তানি বা ইন্ডিয়ান, সাথে ইদানিং হচ্ছে বাংলাদেশ থেকে অনেকে এসে অ্যাড হয়েছেন। রোহিঙ্গা যারা রয়েছে আমাদের কক্সবাজারে, তাদেরকেও হচ্ছে এইখানে রিফিউজি হিসাবে আমেরিকায় নিয়ে আসছে। সো ও কিছু ফ্যামিলি আমাদের এইখানে থাকেন। সো মোটামুটি বেশ ভালোই মুসলমান একটা কমিউনিটি রয়েছে। সবাই মিলে এখানে একটা কনফারেন্স হলের মতো ভাড়া করা হয়েছে, ওইখানে হচ্ছে ঈদের নামাজটা হবে। ঈদের নামাজ ছিল হচ্ছে 8:30টার দিকে। সো আমরা বের হয়ে গিয়েছি, যাচ্ছি এখন নামাজে। ঈদ মুবারক নরা। মুবারক সাইজি।
Eid Mubarak, Nora. Nora na. Yay! Eid Mubarak, Seiji. Mubarak. All right. আর আমারটা হইতে Now I have $225. Eid Mubarak. কত দিছে বুঝি দাও 20 দেশ Both way. আমরা চলে আসছি নামাজের ভেন্যুতে। আসার পরে এখানে হচ্ছে সামনের দিকে এক সাইডে পুরুষরা ছিলেন আর পিছনের দিকে হচ্ছে এক পাশ দিয়ে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে। নামাজ শেষ হওয়ার পরে সবাই হচ্ছে বসে আছেন। যেহেতু এখানে অনেক মানুষজন ছিলেন এবং সবাই নামাজের উদ্দেশ্যে আসছেন, সেই জন্য আমি আমার রেকর্ড করতে এক ধরনের একটা হেজিটেশন হচ্ছিল। তারপরে একটু একটু জাস্ট রেকর্ড করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমার মেয়ে ছিল আমার সাইটে, সো আমি ওকে বলছিলাম যে আমাকে একটু রেকর্ড করে দেওয়ার জন্য। যদিও বা ইচ্ছে ছিল যে সকালে ঘুম থেকে উঠে খুব সুন্দর করে রেডি টেডি হয়ে নামাজে আসবো। এখানে আসলে অনেকেই দেখা যায় যে বিভিন্ন কালচারের মানুষজন যেহেতু আসেন, তাদের নিজস্ব দেশীয় কাপড় চোপড় পরে আসেন, খুব সুন্দর করে সেজে আসেন। স্পেশালি আফগানিস্তানিরা আছে, তাদের ড্রেসের ডিজাইন কিন্তু একটু ডিফারেন্ট আমাদের চেয়ে। তারপরে পাকিস্তানিরা আসে, তারাও বেশ মানে সেজে গুজে আসেন। কিন্তু অনেস্ট কথা হচ্ছে আমার কোনোবারই মানে সকালে উঠে সেই সময় থাকে না। তো আমি যেটা হাতের কাছে পেয়েছি সেটা পরেই চলে আসছি। এখানে বেশ ভালো ভালো ডিজার্ট ছিল, অনেকেই নিয়ে আসছে। সো আমরা একটু একটু ট্রাই করছিলাম। আর বাচ্চারা তাদের ডিজার্ট খুবই ভালো লাগে, সো তারা খুব এক্সাইটেড ছিল। আর এখানে হচ্ছে একপাশে বাচ্চাদের একটু খেলাধুলারও ব্যবস্থা করা হয়েছে যেহেতু ঈদের দিন। তো এইগুলা করেই তারপরে আমরা মানে বাসায় চলে যাব। এটা হচ্ছে বাসায় আসার পরে নামাজ শেষ করে আমরা একটু হালকা পাতলা ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন রেডি হয়ে নিচ্ছিলাম ঈদের দিনের জন্য। ঈদ বলে কথা, একটু স্পেশালভাবে তো আজকে রেডি হতেই হবে। রেডি হওয়ার পিছনে কারণ হচ্ছে আমার বাচ্চাদেরকে নিয়ে গিয়ে একটু বাইরে ঈদের ছবি তুলব, সেটাই হচ্ছে মেইন রিজন। আর ওদের জন্য আমি ঈদের কাপড় এনেছি, যদিও বা নিজের জন্য ঈদের কাপড় আনা হয় নাই। বাচ্চাদেরও আগের অনেক কাপড় রয়েছে, ওইগুলা চাইলে তারা পরতে পারতো। তবে আমার মনে হয়েছে যে ঈদের দিন তাদের জন্য নতুন কাপড় আনা উচিত। আমি অ্যামাজন থেকে ওদের জন্য নিয়ে এসেছিলাম। অন্যান্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখানে আমাদের দেশীয় কাপড় পাওয়া যায়, সেগুলা থেকে আনলেও হতো। তবে যেটা সমস্যা হয়, আমি দেখা যায় যে সব কিছু একদম লাস্ট মোমেন্টে গিয়ে ডিসিশন নেই। সো ওই সময় যদি ওই ওয়েবসাইটগুলো থেকে অর্ডার করতাম, টাইম মতো আসতো না। আর অ্যামাজনের সুবিধা হচ্ছে প্রাইম থাকলে মানে আজকে অর্ডার করলে কালকেই তারা পাঠিয়ে দেয়। আর কোয়ালিটিটাও মোটামুটি ভালোই আছে। আমার ছেলের জন্য পাঞ্জাবি আর মেয়ের জন্য হচ্ছে সালোয়ার কামিজ নিয়ে এসেছি। সো বেশ ভালোই, আমি অ্যামাজনেই হ্যাপি। আর আমাদের যেহেতু আশেপাশে আমাদের দেশীয় ক্লোদিংয়ের স্টোর নাই, সো গিয়ে যে চট করে নিয়ে আসবেন সেরকম অপশনও নাই। এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমরা হচ্ছে ডিনার করব, ঈদ ডিনার। সো সব কিছু রেডি করছিলাম। আমার বাচ্চারাও আমাকে হেল্প করছিল সব কিছু প্রিপারেশন করতে। I know. I'll tell you. সব কিছু মোটামুটি রেডি করে ফেলেছি এবং টেবিলেও নিয়ে গেছি। ল্যাম্প চপগুলো আমি কালকেই সিজনিং করে রেখেছিলাম, এখন যা শুধু তাওয়ার মধ্যে দিয়ে আমার হাজব্যান্ড এটাকে রেডি করতেছেন, অর্থাৎ রান্নাটা এখন করছি। কালকে সিজনিং করে রেখেছিলাম। সাথে সাথে আমি ওভেনের মধ্যে হচ্ছে চিকেন উইংসগুলো দিয়ে দিয়েছি, ওইগুলোও কালকে প্রিপেয়ার করে রেখেছিলাম, এখন জাস্ট কুকটা করছি। কিছু কিছু খাবার রয়েছে ওইগুলো দেখা যায় যে আগে ভাগে রান্না করে রেখে দিলে ওইটা টেস্টটা ঠিক ফ্রেশ যেরকম একটা টেস্ট থাকে ওইটা পরে পাওয়া যায় না। সেই জন্য আমি এই ল্যাম্প চপ এবং চিকেন উইংস ওইগুলো আগে ভাগে রান্না করি নাই, আজকের জন্য রেখেছিলাম। এগুলা গরম গরমই আসলে টেবিলে পরিবেশন করে এবং খেতে ভালো লাগে। এই চিকেন উইংসটা খুবই মজার হয়েছিল খেতে, একদম সিম্পল রেসিপি। আমি জাস্ট ব্ল্যাক পেপার, সল্ট, পাপরিকা আর হচ্ছে কি বলে এটাকে, বেকিং পাউডার, এই জিনিসগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে ওভেনে দিয়ে দিয়েছিলাম 450 ডিগ্রিতে, প্রায় 40 মিনিটসের মতো দিয়েছি মনে হয় চিকেনটা ভালোভাবে কুক হওয়ার জন্য। তারপরে নামানোর পরে আমি জাস্ট একটু বাটার মেল্ট করে এটার উপরে দিয়ে দিয়েছি। খুবই সিম্পল রেসিপি কিন্তু
খেতে খুবই মজার হয়েছিল এবং খুবই ক্রিস্পি হয়েছিল। সাথে সাথে অন্যান্য আমাদের দেশীয় যে আইটেমগুলো রয়েছে, কুরমা, পোলাও, সেগুলোও তৈরি করেছিলাম। আর এগুলাও নর্মালি বাচ্চাদের জন্য করেছি, তারা মানে এই খাবারগুলো খুবই পছন্দ করে। এগুলাই ছিল আমাদের ঈদ ডিনার আজকের মতো। আর সবাই কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর আশা করি সবার ঈদ অনেক ভালো কেটেছে। আল্লাহ হাফিজ। Ano ba kaya sa sa'yo chutpati ni Karen? Hop na nagpapalito.